প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন গুগল ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পার্ট 4 পৃথিবীর রাজনৈতিক অঞ্চল সমূহ এই বিষয়ে আলোচনা করব। পৃথিবীর রাজনৈতিক অঞ্চল সমূহ। তো প্রথমে আমরা রাজনৈতিক অঞ্চল বা অঞ্চল কাকে বলে জেনে নিই। রাজনৈতিক পরিস্থিতি বা অস্তিত্ব রয়েছে ভূপৃষ্ঠের এমন অংশ বিশেষকে কিন্তু রাজনৈতিক অঞ্চল বলা হয়। তাহলে রাজনৈতিক অঞ্চল বলা হয় কাকে? তোমার রাজনৈতিক পরিস্থিতি বা অস্তিত্ব রয়েছে ভূপৃষ্ঠের এমন অংশ বিশেষকে রাজনৈতিক অঞ্চল বলা হয়। রাজনৈতিক অঞ্চলের সাধারণ মুখ্য উপাদান হচ্ছে রাজনৈতিক পরিচয় সম্পন্ন কোন ভূখণ্ড। অবশ্যই রাজনৈতিক অঞ্চলের মুখ্য উপাদান হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি সম্পন্ন একটা অঞ্চল থাকতে হবে। উল্লেখ্য যে ভূখণ্ড বলতে কেবল স্থলভাগকে কিন্তু বোঝানো যাবে না, এর সাথে সাথে জল, স্থল সহ আরো সমগ্রতাও কিন্তু থাকতে হবে। রাজনৈতিক অঞ্চলের পারিসরিক বৈশিষ্ট্য কিন্তু মূলত 5টা। কোন রাজনৈতিক অঞ্চলে এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে আমরা কোন রাজনৈতিক অঞ্চলের যদি কোনো 5টা বৈশিষ্ট্য থাকে, তাহলে আমরা তাকে রাজনৈতিক অঞ্চল বলে মেনে নিব আর কি। সেই 5টা কি কি? সেটা হচ্ছে অবশ্যই থাকতে হবে অবস্থান, একটা নির্দিষ্ট একটা অবস্থান থাকতে হবে একটা রাজনৈতিক অঞ্চলে। তারপরে অভিগম্যতা থাকতে হবে, নির্দিষ্ট আকার থাকতে হবে। তারপরে হচ্ছে আকৃতি, আয়তন থাকতে হবে, আকৃতি বা আকার আয়তন থাকতে হবে, আর সীমানা থাকতে হবে। তাহলে কি কি থাকতে হবে? 5টা। একটা হচ্ছে অবস্থান থাকতে হবে, একটা নির্দিষ্ট অবস্থান। তারপরে হচ্ছে অভিগম্যতা থাকতে হবে, তারপরে আয়তন থাকতে হবে, আকৃতি থাকতে হবে, আর সীমানা থাকতে হবে। এই 5টা দিক যদি কোনো একটা অঞ্চলে থাকে, এই 5টা জিনিস, তাহলে আমরা সেটাকে রাজনৈতিক অঞ্চল বলে জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রাজনৈতিক অঞ্চল কাকে বলে আমরা জানলাম। এবার হচ্ছে রাজনৈতিক অঞ্চলের গুরুত্ব। রাজনৈতিক অঞ্চলের কিন্তু অবশ্যই গুরুত্ব আছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র যখন হয় আর কি, তখন কিন্তু রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই কিন্তু মূল কথা না, এর সাথে সাথে আরো কিছু থাকে। বিশেষ করে তোমার বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, বিশেষ করে সরকারের দৃষ্টিভঙ্গি, তারপর হচ্ছে আভ্যন্তরীণ পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে সুসম্পর্ক, এইসব বিষয়গুলো কিন্তু থাকে আর কি। তার মধ্যে একটি রাজনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কিন্তু অনেকগুলো সুবিধা আছে। একটা রাজনৈতিক অঞ্চল যদি প্রতিষ্ঠা হয়, তাহলে তার কিন্তু অনেকগুলো সুবিধা আছে। সুবিধাগুলো কি? সে যেরকম কোনো ভূখণ্ডের সার্বিক নিয়ন্ত্রণ পথ সুগম হয়। কোনো রাজনৈতিক অঞ্চল যদি গড়ে ওঠে, তাহলে কোনো ভূখণ্ডের সার্বিক নিয়ন্ত্রণের পথ সুগম হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ করার সুবিধা হয়। সমন্বিত ভূমি ব্যবহার সহজতর হয়। তারপরে আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হয়। আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হয়। নিরাপত্তা জোরদার করা সম্ভব হয়। যদি নির্দিষ্ট আকার বা আয়তন থাকে, বা একটা সীমানা থাকে, বা একটা নির্দিষ্ট রাজনৈতিক অঞ্চল থাকে, তাহলে কিন্তু নিরাপত্তা, ওই অঞ্চলটার নিরাপত্তা জোরদার করা সম্ভব হয়। সাথে সাথে জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিত করা যায়। তাহলে মূলত প্রধানত এই 5টা জিনিস কিন্তু মানে গুরুত্ব দেওয়া যায় আর কি। সেটা কি কি হচ্ছে? কোন ভূখণ্ডের ভূখণ্ডের সার্বিক নিয়ন্ত্রণের পথ সুগম হয়। তারপরে সমন্বিত ভূমি ব্যবহার সহজতর হয়। তারপরে
আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হয়, নিরাপত্তা জোরদার করা সম্ভব হয়, আর জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিত হয়। তাহলে এই 5টা গেল। এবার হচ্ছে রাজনৈতিক অঞ্চলের উপাদান। রাজনৈতিক অঞ্চলের উপাদানকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে ভৌগোলিক। একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে ভৌগোলিক। এই ভৌগোলিক যে উপাদান, এই 5টার কথা আমরা আগে জেনে নিলাম যে ভৌগোলিক কোন 5টা: অবস্থান, অভিগম্যতা, তারপরে আয়তন, আকৃতি আর সীমানা। এই হচ্ছে 5টা ভৌগোলিক উপাদান অবশ্যই থাকতে হবে। এই ভৌগোলিক উপাদান কি কি আমরা এবার একটু বিস্তারিত জেনে নিই। সেটা হচ্ছে অবস্থান। রাজনৈতিক অঞ্চলে অবস্থান রাজনৈতিক অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিসরিক বৈশিষ্ট্য। অবস্থানগত তারতম্য, প্রাকৃতিক পরিবেশ, সম্পদ চলাচল সংযোগ এবং আন্তঃরাষ্ট্রীয় মিথস্ক্রিয়াগত তারতম্য সৃষ্টি করে আর কি। অবস্থান, একটা রাষ্ট্রের নির্দিষ্ট অবস্থান, এগুলো করে আর কি। তারপর হচ্ছে অভিগম্যতা। অভিগম্যতা হলো স্থানের গমনাগমনের সুবিধাকে অভিগম্যতা বলে। অভিগম্যতা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটাকে বলা হয় অভিগম্যতা। যাতায়াত যোগাযোগ ব্যবস্থার উপর অভিগম্যতা নির্ভরশীল। সড়ক, রেল, নৌ, সমুদ্র, বিমান, পথ অভিগম্যতার প্রধান মাধ্যম। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা, এর প্রধান মাধ্যম হচ্ছে সড়ক, রেল, নৌ, বিমান, এগুলো আর কি। তবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবহনের মাধ্যম হচ্ছে সমুদ্রপথ। সমুদ্রপথ, শিক্ষার্থী বন্ধুরা, সমুদ্রপথ কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বলি, চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর বাংলাদেশের 2টি প্রধান সমুদ্র বন্দর। এর মধ্যে চট্টগ্রাম বন্দরকে কিন্তু বাংলাদেশের দ্বার বলা হয়। কারণ কি, যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কিন্তু আমাদের সারা বিশ্বের সাথে যোগাযোগ, চট্টগ্রাম মারফতের মাধ্যমে। এবং চট্টগ্রাম বন্দর কিন্তু পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সমুদ্রপথ, উত্তর আটলান্টিক সমুদ্রপথ। আমাদের চট্টগ্রাম বন্দর কিন্তু উত্তর আটলান্টিক সমুদ্রপথের সাথে সংযুক্ত। এবং এই সমুদ্রপথের মানে সংযোগে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বন্দর, বিশেষ করে লন্ডন, লিভারপুল, নিউ ইয়র্ক, জেদ্দা, কলম্বো, মুম্বাই, যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যে বন্দর সমূহ, এটা কিন্তু উত্তর আটলান্টিক সমুদ্রপথে অবস্থিত। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীতে এরকম কিন্তু যেসব দেশগুলি স্থল বেষ্টিত, তাদের কিন্তু অভিগম্যতা এটা কম। পৃথিবীতে এরকম 44টি রাষ্ট্র আছে যারা কিন্তু স্থল বেষ্টিত, যারা স্থল বেষ্টিত সমুদ্রপথের সাথে তাদের পৃথিবীর অন্যান্য দেশের ইসের সাথে যোগাযোগ নেই। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, এসবের দেশের কিন্তু কোনো সমুদ্র বন্দর নাই। যার কারণে কিন্তু নেপাল বলে কলকাতা বন্দরকে তারা কিন্তু ব্যবহার করে তাদের যে বিদেশের সাথে রক্ষা করবার জন্য। সাথে সাথে কিন্তু তারা আমাদের মংলা বা চালনা সমুদ্র বন্দরকে তারা কিন্তু আমাদের কাছে ব্যবহারের অনুমতি চায়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল অভিগম্যতা। তারপর হচ্ছে আয়তন। রাজনৈতিক অঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আয়তন বা আকার। একটা রাজনৈতিক অঞ্চলের নির্দিষ্ট আকার বা আয়তন থাকতে হবে। আয়তন রাষ্ট্রীয় শক্তি এবং জাতীয় গুরুত্বের মাপকাঠি স্বরূপ, যার কারণে একটা দেশে অবশ্যই একটা আয়তন থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার শিক্ষার্থী বন্ধুরা আকৃতির বৈশিষ্ট্য। 2 ধরনের আকৃতি হতে পারে একটা রাষ্ট্রের। আকৃতি 2 রকমের হতে পারে, একটা হচ্ছে সংঘবদ্ধ আর একটা হচ্ছে অসংঘবদ্ধ। অসংঘবদ্ধটা কি? আমাদের বাংলাদেশ কিন্তু একটা সংঘবদ্ধ রাষ্ট্র। এভাবে কেন সংঘবদ্ধ বলা হয়েছে? বাংলাদেশ কিন্তু অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত রাষ্ট্র কিন্তু না, ঠিক এক জায়গায় একটা ভূখণ্ডের মধ্যে অবস্থিত এক জায়গায় এবং বিচ্ছিন্ন বা যেখানে সেখানে না। এটা হচ্ছে সংঘবদ্ধ রাষ্ট্র আমাদের বাংলাদেশ। আর অসংঘবদ্ধ রাষ্ট্র হচ্ছে
বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যেখানে সেখানে একটা খানিক খানিক অবস্থান, বিশেষ করে জাপান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া এসব কিন্তু কিন্তু দ্বীপরাষ্ট্র এবং অসংঘবদ্ধ রাষ্ট্র। এদের কিন্তু দেশের খানিক অংশ এখানে, খানিক অংশ আরেক জায়গায়, খানিক অংশ আরেক জায়গায়। তাহলে আকৃতিগত বৈশিষ্ট্য, অর্থাৎ আকৃতিগত বৈশিষ্ট্য একটা রাষ্ট্রের বা রাজনৈতিক অঞ্চলে দুরকম হয়। একটা হচ্ছে আকৃতিক সংঘবদ্ধ, আর একটা হচ্ছে অসংঘবদ্ধ। সংঘবদ্ধ হচ্ছে কি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দেশের সবটুকু আলাদা, কোনো বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কিছু নেই। এবং বিচ্ছিন্ন হচ্ছে আমাদের বাংলাদেশ কিন্তু এক সময় যখন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান ছিল শিক্ষার্থী বন্ধুরা, তখন কিন্তু আমাদের বাংলাদেশ অসংঘবদ্ধ রাষ্ট্র ছিল। তখন পূর্ব পাকিস্তান আমরা ছিল, পশ্চিম পাকিস্তান ওরা, আমাদের থেকে কিন্তু তারা 1200 মাইল দূরে অবস্থিত। অর্থাৎ তখন কিন্তু আমাদের রাষ্ট্র অসংঘবদ্ধ রাষ্ট্র ছিল। তাহলে আকৃতিগত বৈশিষ্ট্য থাকে রাষ্ট্রের, সেটা হচ্ছে আকৃতিগত বৈশিষ্ট্য হচ্ছে একটা সংঘবদ্ধ আর একটা হচ্ছে অসংঘবদ্ধ, এটা একটা। তারপরে হচ্ছে সীমানা। সীমানা রাজনৈতিক অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ অংশ। সকল রাষ্ট্রীয় অঞ্চলের সুনির্দিষ্ট সীমানা কিন্তু অবশ্যই থাকে। যেমন আমাদের বাংলাদেশের একটা সুনির্দিষ্ট সীমানা আছে, 1,47,000 বর্গ কিলোমিটার আমার বাংলাদেশের আয়তন। এটা কিন্তু একটা নির্দিষ্ট রাজনৈতিক সীমানা, এটা হচ্ছে নির্দিষ্ট রাজনৈতিক সীমানা। তাহলে রাজনৈতিক সীমানা থাকতে হবে, সকল রাষ্ট্র অঞ্চলের সুনির্দিষ্ট সীমানা থাকে। এগুলো হচ্ছে সীমানা থাকে রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিবেশ, এবং এটাই কিন্তু একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের পরিব্যাপ্তি নির্দেশ করে, ঠিক এই অঞ্চলটাই। এবার হচ্ছে গেল আমাদের ভৌগোলিক উপাদান, 5টা চলে গেল। এবার হচ্ছে রাজনৈতিক উপাদান। রাজনৈতিক উপাদান প্রধানত দুটো, একটা হচ্ছে সার্বভৌমত্ব আর একটা হচ্ছে সরকার। একটা হচ্ছে সার্বভৌমত্ব আর একটা হচ্ছে সরকার। যেরকম সার্বভৌমত্বটা কি, রাজনৈতিক কর্তৃত্বের সর্বময় ক্ষমতাকে বলা হয় সার্বভৌমত্ব বলা হয়। তাহলে রাজনৈতিক কর্তৃত্বের সর্বময় ক্ষমতাকে বলা হয় সার্বভৌমত্ব। যদিও কার্যত কোনো সরকারি মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ করে কিংবা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এমন ক্ষমতা কিন্তু প্রয়োগ করে না। এমন ক্ষমতা স্বাধীন নয়, যেমন ঔপনিবেশিক, আশ্রিত অঞ্চল প্রভৃতি রাজনৈতিক অঞ্চলের কিন্তু কোনো সার্বভৌমত্ব থাকে না। তাহলে রাজনৈতিক উপাদানের মধ্যে একটা রাজনৈতিক অঞ্চলের সার্বভৌমত্ব থাকতে হবে। সার্বভৌমত্বটা কি, রাজনৈতিক কর্তৃত্বের সর্বময় ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে। যদিও কার্যত কোনো সরকারি মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এমন ক্ষমতা কিন্তু প্রয়োগ করে না। তাহলে এটা গেল সার্বভৌমত্ব। তারপরে সরকার। রাজনৈতিক অঞ্চলের সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে সরকার। তাহলে রাজনৈতিক অঞ্চলের সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে সরকার। সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, আইন পরিষদ, তারপরে হচ্ছে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, তারপরে আদমশুমারি, তারপরে কর্ম কমিশন, কেন্দ্রীয় ব্যাংক, পুলিশ এবং সশস্ত্র বাহিনী। এগুলো কিন্তু একটা রাজনৈতিক অঞ্চলে অবশ্যই থাকতে হবে। সেটা কি, একটা নির্দিষ্ট সরকার থাকতে হবে, অবশ্যই অবশ্যই। তাহলে রাজনৈতিক অঞ্চলের সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু সরকার। সরকার ছাড়া কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা অঞ্চল গঠিত হতে পারে না। তাহলে সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে, সেখানে রাষ্ট্রপতি থাকতে হবে, প্রধানমন্ত্রী থাকতে হবে, একটা নির্দিষ্ট মন্ত্রী পরিষদ থাকতে হবে, আইন পরিষদ থাকতে হবে, বিচার বিভাগ থাকতে হবে, নির্বাচন কমিশন থাকতে হবে, কর্ম কমিশন থাকতে হবে, আদমশুমারি থাকতে হবে, কেন্দ্র ব্যাংক থাকতে হবে, পুলিশ থাকতে হবে এবং সশস্ত্র বাহিনী থাকতে হবে একটা নির্দিষ্ট রাজনৈতিক অঞ্চলে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর রাজনৈতিক অঞ্চল, রাজনৈতিক অঞ্চলের গুরুত্ব এবং রাজনৈতিক অঞ্চলের উপাদান এই বিষয়ে আজকে জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অনলাইন ক্লাসে পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো। খোদা হাফেজ।